পার্থ নিশ্চুপ নিচের রুমে চলে গেছে। আরিবার দিকে ভুল করেও তাকায়নি। পড়শি অবশ্য বেশ অবাক হয়েছে পার্থকে দেখে, কিন্তু আরিবার মুখের ভঙ্গিমা দেখে হাসলো। কেউ একজন তো এসেছে তাকে জব্দ করতে। আরিবা নিচের রুমে শুয়ে আছে, ভাবছে অনেক কিছুই, কিন্তু এর সমাধান খুঁজে নিল মা বাবার কাছে গিয়ে। তার বাবার কাছ থেকে জানতে পারলো পার্থ দুয়েক থাকবে শুধু তাদের বাড়িতে। এরপর সে তার হোস্টেলে চলে যাবে। স্টুডেন্ট হিসেবে কানাডায় পড়তে এসেছে, এটা নাকি তার স্বপ্ন ছিল, তাই তাদের সাথে নিয়ে এসেছে তাকে। এর বেশি কিছু নয়, কিন্তু আরিবার মনে হচ্ছে পার্থ তাকে চালানোর জন্য ইচ্ছে করে কানাডায় পড়তে এসেছে। এটা তার ড্রিম নয়, হয়তো প্রতিশোধ স্পৃহা হতে পারে। দিন দুয়েক শেষ হতেই পার্থ নিজের হস্টেলের উদ্দেশ্যে চলে গেল। এই দুদিনে আরিবার সাথে ভুল করেও সে দৃষ্টি বিনিময় করেনি, বরং দূরত্ব রেখেছে হাজার গুণ। আরিবা আশ্চর্য হচ্ছে বারবার তার আচরণ দেখে। সে ভাবতেই পারছে না ছ্যাপলার মতো তার পেছনে ঘুরঘুর করা ছেলেটা সত্যিই বদল হয়ে গেছে। রাগ হলো ভীষণ, কিন্তু কিচ্ছু করারও নেই তার। আরাব আজকাল ভীষণ ব্যস্ত, নতুন প্রজেক্ট হাতে নিয়েছে সে, কিন্তু পৌষের আহ্লাদেপনাও দিন দিন বেড়ে যাচ্ছে। সে অবাক হয়, বউ তাকে হুঁশিয়ারি দিয়ে রাখে সময়ের হেরফের যেন না হয়। দ্রুত বাসায় ফিরতে হবে, রাতে তাকে নিজ হাতে খাইয়ে দিতে হবে, নয়তো সে খাবার মুখে তুলবে না। আরাব বিরক্ত নয়, তবে ব্যস্ততা বেড়ে যাওয়ায় বউকে সময় দিতে পারে না। তখন রাগে বোম হয়ে থাকে তার বউ। আর কি করবে, একটাই বউ তার। তাই তো রাগ অভিমান কমানোর জন্য হলেও রাতে ঠিক সময়ে বাসায় ফিরে আসতে হয়। তবুও বউয়ের অভিমান ভাঙে না। পৌষি আরিবা দুজনে একসাথে ভার্সিটি আসা যাওয়া করে। পৌষি আরিবার সমস্যার সম্পর্কে জেনেছে, শুনে সে তাজ্জব পড়ে গেছে। দেখতে বেশ সুদর্শন যুবক ইয়ান, আর সে ছেলে কিনা সমকামী ও বহুগামী, অর্থাৎ তার কাছে পুরুষও ভালো লাগে আবার নারীও। আস্তাক ফিরুল্লাহ। আরিবা তাকে বলা শেষ করতে পৌষির গলার স্বর যেন বন্ধ হয়ে গিয়েছিল। যতবার মনে পড়ে সেই কথা ততবার আস্তাক ফিরুল্লাহ পড়ে। বামে কয়েকবার থুথু নিক্ষেপ করে পড়ে ওঠে। পৌষিকে বলে উঠল, তুমি কিভাবে জানলে এসব? আরিবা অকপটে বলে উঠল, বাংলাদেশ থেকে ফিরে ওর সাথে দেখা করতে যাই, সারপ্রাইজ দেব ভেবে ওকে বলিনি, কিন্তু সেই দিন ওকে একে হোটেলে দেখতে, সাথে দুজন ছেলে। হোটেলে সেই ছেলের পর একটা মেয়ের সাথেও তার রঙ্গলীলা দেখতে পাই। বিশ্বাস করো, এসব দেখে আমি হোটেল থেকে বের হয়ে বমি করে দেই। নিজের প্রতি তখন বেশ ঘৃণা জন্মেছে। ছি, এমন ছেলেকে সে পছন্দ করত, যেই কিনা আমি আর ভাবতে পারিনি। ছুটে গিয়েছিলাম আমার এক মেয়ে ফ্রেন্ড সিমলার কাছে। সে মেয়ে বাংলাদেশি, কিন্তু তার কাছে এসব খুলে বলতেই সে হেসে উঠল, বলল, এসব তো স্বাভাবিক ব্যাপার কানাডার জন্য, তুই এত রিয়াক্ট করছিস কেন? এখানে এসব চলে। বিশ্বাস করো ভাবি, আমি ভাবতে পারিনি সে বাংলাদেশি হয়ে এসব বিষয়কে স্বাভাবিক ভাবে। পৌষের সান্ত্বনা দিল, বলল, তুমি বড্ড বাঁচা বেঁচে গেছো এসব শয়তানের প্ররোচনা থেকে। সঠিক সময়ে আল্লাহ তোমায় পথ দেখিয়েছে, শুকরিয়া আদায় করো আল্লাহর কাছে। প্রায় 4 মাস পর হঠাৎ একদিন সুখবর এলো পৌষি মা হতে চলেছে। গৌরব আলিশবা তো খুশি সেই। অবশেষে দাদা দাদু হতে চলেছে তারা। সৌরভ প্রিয়াকে এ খবর পৌঁছাতেই তারাও খুশিতে আত্মহারা। অবশেষে তারাও নানা নানি হতে চলেছে, কিন্তু বেচারি পূর্ণি অসহায়। সে খালামণি হবে, কিন্তু তাও নিজ চোখে দেখতে পাবে না। পৌষির এমন খবর আরাবও উচ্ছ্বসিত। বউকে কাছে টেনে বলল, কি চাও পৌষ মাস? তোমাকে কি দিলে সবচেয়ে বেশি খুশি হবে বলো তো? পৌষি অকপটে বলল, বাচ্চার খুশিতে জিজ্ঞেস করছো আমি কি চাই? তার মানে বাচ্চাই সব, আমি কিছু না। এতদিন তোমার অবহেলা দেখে এসেছি, যেই বাচ্চার কথা শুনেছো আর আর অমনিই তোমার ভালোবাসা চুয়ে চুয়ে পড়ছে। আরে আমি তোমাকেই ভালোবাসি, কিন্তু নতুন প্রজেক্টের কারণে একটু সময়ের হেরফের হয়েছে, এই জন্য এত রাগ করলে হবে? একদমই বাহানা দেবে না, তোমার কাজই সব, আমি না। আরে বউ, এত চেতলে হবে? একদম কাছে ঘেসবে না, দূরে থাকো। আরাব তবদা খেয়ে বসে আছে। এখনো বাচ্চা আসেনি, তার আগেই তাকে আউট করে দিল। এ কেমন বিচার?
আজকাল যেন পৌষের চৌলসতা বেড়েই চলেছে। আগের থেকে কিঞ্চিত স্বাস্থ্য বেড়েছে, তবে সৌন্দর্য, গায়ের রং, চেহারায় বিরাট পরিবর্তন এসেছে। আরাপ মুগ্ধতায় আচ্ছন্ন বইয়ের এমন রূপে। তার আবিষ্ট দুচোখ পৌষের দিকে নিবদ্ধ। মন অনাকাঙ্ক্ষিত কিছু চাইছে, কিন্তু পৌষে আছে তার নিজস্ব জগৎ নিয়ে। তার মননশীল জগতে বসবাস, তার ছোট্ট পুচকের ভবিষ্যৎ নিয়ে। আরাপ মনক্ষুণ্ণ কিছুটা। এখনো বাচ্চা আসেনি, তার আগে বউ তাকে পর করে দিল। এমনটা হলে সে বউ ছাড়া থাকবে কিভাবে? পুরুষালী সত্তা হাহাকার করে উঠল। আনমনে খাটে হেলান দিয়ে বসে আছে সে। নম্র সুরে ডেকে উঠল, বউ এদিকে আসো তো। পৌষ আলমিরা গোছাচ্ছে, নিচের পুচকের জন্য জায়গা খালি করে রাখছে আগে থেকে। আরাভের এত নমনীয় সুরের মানে সে বোঝে। চোখ তুলে তাকালো এক পলক, ফের নিচের কাছে মনোনিবেশ করলো। কাজ করতে করতে বলল, কি হয়েছে? আরাব আশাহত হলো, গলার স্বর কিছুটা রুক্ষ ভেজানো। বলল, আজকাল তুমি আমার যত্ন নাও না, একটু আমার সেবা করো না। এই যে আমার মাথা ব্যথা করছে, তুমি একটু খেয়াল করলে না। বড্ড অবহেলা করছো আমাকে বউ। পৌষী মাথা তুলল, তাকিয়ে আছে নিষ্পলক। স্বামীর মতিগতি বোঝার চেষ্টা করছে সে। কিছু সময় ভারাক্রান্ত হতেই নিচের জায়গা থেকে উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলে ড্রয়ার থেকে মাথা ব্যথার ওষুধের পাতা নিয়ে এসে আরাভের সম্মুখে ধরল। বলল, মাথা ব্যথা করলে ওষুধ খেয়ে নাও। আরাব নিচের দৃষ্টি নামিয়ে নিল, মুখের ভাব বড্ড অসহায়ত্ব। দীর্ঘশ্বাস ছাড়ল হঠাৎই। তারপর শাহাদাত আঙুল উঠিয়ে নিচের দিকে তাক করে নিজেই নিজেকে বিদ্রুপ করল। আরাব, তুই কি ভেবেছিলি বউকে মাথা ব্যথার কথা বললে সে চোখে জল এনে কেঁদে কুটে তোর কাছে ছুটে আসবে? মোটেও না, এত আশা রাখতে নেই বাছা। সেই দিন কি আছে এখন? বউ তোমায় ভালোবেসে জড়িয়ে ধরবে। পৌষী থ হয়ে আছে। আরাবের কাণ্ড দেখে আপনা আপনি হৃদয় কুঞ্চিত হলো তৎক্ষণাৎ। সে ভেবেই পায় না এত নিখুঁত অভিনয় কিভাবে জানে মানুষ। মুখ বাঁকালো কিঞ্চিত, যা আরাভের দৃষ্টির আড়ালে। নিচে ডান হাত তুলে আরাভের কপালে মালিশ করতে করতে জবাব দিল সে। তুমি ইঞ্জিনিয়ার না হয়ে কিন্তু অভিনেতা হতে পারতে, খুব ভালো অভিনয় জানো। আরাব বউয়ের কথায় কর্ণপাত করেনি। সে বিছানায় বসে আছে, পৌষী দাঁড়িয়ে থাকে, তার কপালে মালিশ করছে। আরাব পৌষীর কোমর চেপে ধরল, আলগোছে তার শাড়ির উপর মুখ গুজে আছে। পৌষীর মাথা কেমন ছিমছিম করছে। আরাবের পারফিউমের বিদঘুটে গন্ধও লাগছে তার নাসারন্ধ্রে। পেটের ভেতর থেকে নাড়ি ভরি বেরিয়ে আসার উপক্রম হলো সেই গন্ধে। সে আরাবকে বলল, ছাড়ো, আমার বমি আসছে মনে হচ্ছে, বাথরুমে যাব। আরাব ছাড়ল না, তার মন অন্য কিছু বলছে। পৌষী তার কাছ থেকে বাঁচতে হয়তো মিথ্যে বলছে ভাবল। না ছেড়ে হাতের বাঁধন আরও দৃঢ় করে নিল। এতে ফলাফল হলো হিতের বিপরীত ও ভয়াবহ। পৌষী নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। গলগল করে নিচের পেট থেকে সব কিছু আরাবের গায়ে ছাড়ল। বেচারা আরাব তো কিং কর্তব্য বিমূঢ়। সে তো কোশমিন কালেও ভাবেনি বউ তার সত্যিই বমি করবে। নিজেকে অপরাধে সাব্যস্ত করলো এমন ভুলের জন্য। বমি করেই পৌষী একদম নিস্তেজ। আরাব ছটপট বউকে এক হাত ধরে বুকের মাঝে চেপে ধরল। মাথায় পিঠে আলতো করে হাত বোলাতে বোলাতে বলল, সরি বউ, আমি বুঝতে পারিনি তোমার সত্যিই বমি আসবে। পৌষী কথা বলার অবস্থায় নেই, অসহায়ের মতো কাতরাচ্ছে সে। তাকে ধরে ওয়াশরুমে নিয়ে আসলো আরাব। পরিষ্কার করে দিল ভালো করে, তারপর নিচেও পরিষ্কার হয়ে নিল। এরপর থেকে ভুল করেও পৌষীর সাথে মজা করে না। ধীরে ধীরে সময় বাড়ল, তার সাথে পৌষীর মাতৃত্বের বিষয়গুলো স্পষ্ট হচ্ছে ইদানিং। কনসেপ্ট করার 6 মাস হতে তার পেট যেন বেশ ভারী হয়ে গেল। হাঁটতে, বসতে, ঘুমাতে সব কিছু যেন তার দিন দিন কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। কত কষ্ট একজন মায়ের, পৌষী হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। আসলে মা হওয়া এত সহজ নয়। আরাব স্বামী থেকে একজন পিতা হয়ে উঠল হুট করেই। স্ত্রীর প্রতি সর্বদা সতর্ক নজর রাখছে, যাতে তার কষ্ট কম হয়। আলিশ বা বেশ চিন্তিত পৌষীকে নিয়ে। মাত্র 6 মাসে তার পেট অতিরিক্ত বড় দেখা যাচ্ছে।
দেখলেই মনে হবে ডেলিভারির সময় হয়ে গেছে, অথচ এখনও 3 মাস বাকি। এই বিষয়টা সে প্রিয়ার সাথে শেয়ার করতে এসে কেঁদেকুটে অস্থির মেয়ের জন্য। সে একজন দক্ষ নার্স হয়েও মেয়ের চিন্তা বিভোর সারাক্ষণ। ডেলিভারির 1 মাস আগে সে কানাডায় এসে পৌঁছাবে। মেয়ের ক্রান্তি লগ্নে মা হিসেবে পাশে থেকে সাহস দেবে তাকে, কিন্তু নাজমা ভাবছে অন্য কিছু। সে এই কথা প্রিয়াকে স্পষ্ট করে জানিয়েছেও। এই কথা শুনে প্রিয়া আরও বেশি উদ্বিগ্ন। এমনটা হলে তো মেয়ে তার ঝুঁকিতে আছে, কিন্তু নাজমা বেশ শক্ত আছে। তিনি বললেন, এত উতলা না হয়ে মেয়ের জন্য দোয়া করো। তাকে কিন্তু এসব বলতে যেও না আবার, তাহলে সে হীনম্মতায় ভুগবে। সময় যেন দ্রুত ঘনিয়ে এলো। প্রেগনেন্সি 9 মাস চলছে। প্রিয়া সৌরভ এলো বাংলাদেশ থেকে মেয়ের কঠিন সময়ে পাশে দাঁড়াতে। আর কিছুদিন মাত্র মেয়ে মা হতে যাচ্ছে। ডেলিভারির সময় যেন ঘনিয়ে এলো দ্রুতই। একদিন সন্ধ্যাবেলায় হঠাৎই পৌষির প্রসব ব্যথায় কোকিয়ে উঠল। হাসপাতালে নেওয়া হলো তড়িঘড়ি। আরাব তখন অফিসে ব্যস্ত। শোনা মাত্র এসেও ছুটে এলো, কিন্তু বিপত্তি বাঁধল ডেলিভারি করতে গিয়ে। পৌষে 2 ব্যাগ রক্ত লাগবে, তাও অতি জরুরি। ওর রক্তের গ্রুপ বি পজিটিভ। সৌরভ এগিয়ে এলো মেয়েকে রক্তদান করতে, আর তার পৌষের রক্তের গ্রুপ একই। অথচ আরও 1 ব্যাগের সংকট তখনও। ব্লাড ব্যাংকে এই রক্ত পাওয়া যায়নি। রক্ত না পেয়ে সবাই হতাশ বিমূঢ় প্রায়। তখন আলোর দিশারি হয়ে ছুটে এলো পার্থ। তার রক্তের গ্রুপ বি পজিটিভ। আরাব কৃতজ্ঞতায় গদগদ হয়ে গেল। হয়তো এজন্যই লোকে বলে বন্ধুত্ব করো সঠিক মানুষ নির্বাচন করে। দুঃসময় যে তোমার পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারবে। পার্থর সাথে নিবিড় আলিঙ্গন করল সে। 28শে ফেব্রুয়ারি দিন সোমবার রাত 8টায় পৃথিবীর মুখ দেখল আরাব পৌষের প্রথম সন্তান। 1 মিনিট ব্যবধানে এলো তাদের দ্বিতীয় সন্তানও, যমজ 2 ছেলে। আরাব তাজ্জব বনে গেল, তার যমজ ছেলে হয়েছে। সে তো বিশ্বাসই করতে পারছে না। অথচ প্রিয়া আলিশবাদের সবই জানা ছিল। পৌষের জ্ঞান ফিরতেই সেও আরাবের মতো অবাক। তাকে জানানো হয়নি তার যমজ বাচ্চা হবে। এখন দেখে সে আবেগে আপ্লুত। দেখতে একদম আরাবের অবিকল 2 ছেলে। গায়ের রং গৌরবর্ণ, ঠিক তাদের বাবার মতোই, যেন একখণ্ড শুভ্র তুষার। সে আনমনে বিড়বিড় করল, আমার তুষার অভ্র। হাসপাতালে 3 দিন থাকার পর বাসায় নিয়ে আসা হয় পৌষিকে। আরাব যেন বাঁধনহারা। বারবার নিজের ছেলেকে কোলে নিয়ে বলে ওঠে, এই পুচকো 2টা আমার ছেলে। তার এমন আচরণ দেখে পৌষে খেপে যায়। তখনই তিরিক্ষি মেজাজে সে জবাব দেয়, না, অনলাইনে অর্ডার করছি। তোমার হতে যাবে কোন দুঃখে। আরাব তখন বউয়ের কথায় খুশিতে হাসে, গৌরবে যেন খুশিতে আত্মহারা। সৌরভকে খোঁচা মেরে বলে, দেখলি ভাই দুটো, দাদাভাই আসছে আমাদের। তুই যে ভাগ নিবি তা ওরা জানতো, এর জন্য 2 জন আসছে একসাথে। সৌরভও ভাইয়ের সাথে তাল মেলায়। সে ভাবতেই চমকে ওঠে তার মেয়েটার 2টো যমজ ছেলে, ঠিক যেন তাদের বিপরীত। নাজমা ভিডিও কলে নাতের ঘরের পুতিকে দেখে নিচে নয়ন জুড়ায়, আর সবাইকে দেখিয়ে বলে এই যেন আরেক গৌরব সৌরভ। শুধু ব্যবধান, তার ছেলেদের থেকে এই পিচ্ছিগুলো বেশি সুন্দর। 5 দিনের মধ্যে জাঁকজমকভাবে বাচ্চাদের নাম করা হলো। প্রথম জনের নাম আফরাত তুষার এবং দ্বিতীয় জনের নাম রাখা হলো আলফাজ শুভ। সৌরভ দুজনকেই কোলে নিয়ে কিছু সময় চেয়ে থাকে। কালো মার্বেল পাথরের মতো গোল গোল তার চোখ। নানা ভাই বললে কেমন করে তাকিয়ে থাকে তার দিকে, নয়তো হাই তুলে ঘুমের ঘোরে। সে ভেবে পায় না কোনটা তার মতো শান্ত সভ্য। দুজনই তো সারাক্ষণ চিকচিক করে মুরগির বাচ্চার মতো। আনমনে হাসে সে। তবে এর মাঝে তুষারকে কিছুটা শান্ত দেখা যায়, কিন্তু শুভ্র কিছুটা রাগী। সে সারাক্ষণ চিকচিক করে কোলে থাকার জন্য পরম মমতায় সে বুকের মাঝে চেপে ধরে। এই সুখকর মুহূর্ত 2 মাস 3 সৌরপ্রিয়া নাতিদের সাথে ছিল। এরপর ফিরে আসে নিচের মাতৃভূমিতে। পূর্ণির বড্ড আফসোস, কবে দেখবে তাদের পুচকো দুজনকে। আরাব কথা দিয়েছে বাচ্চাদের 6 মাস পূর্ণ হলেই সে দেশে ফিরবে, কিন্তু তার আগে নয়। পূর্ণি অপেক্ষার প্রহর গোনে। 6 মাস পূর্ণ হতেই আরাব তার কথা রাখে।
সে দেশে আসে এর মাঝেই। এতে পূর্ণি সেই খুশি। সারাক্ষণ তুষার শুভ্রকে নিয়ে ঘুরঘুর করা, তাদের খাওয়ানো এবং কোলে নেওয়া সবই পূর্ণি করে। কিন্তু মাত্র 2 মাসের ব্যবধানে আবার ফিরে আসে কানাডার উদ্দেশ্যে। পৌষের ভার্সিটি পরীক্ষা চলছে। আর আবার গৌরব মিলেই তুষার শুভ্র দুজনকে সামলায়। 8 মাসের বাচ্চা হওয়ায় এখন আধো আধো বুলি ফুটেছে। তাতা বলে বেড়ায়, আবার মাঝে মাঝে প্যাপেও বলে। আরাপ খুশিতে ডগমগিয়ে ওঠে তখন। অবশেষে তার ছেলেরা তাকে ডাকতে পারে। কিন্তু পৌষে হতবাক। মা না রেখে সারাক্ষণ প্যাপে করে কেন এরা? সে বাচ্চাদের ইচ্ছে মতো বকে। তোরা মা না ডেকে পাপা করছিস কেন? তখন তুষার শুভ দুজনে চুপ করে শুনে মায়ের কথা, কিন্তু পরক্ষণে আবার প্যাপে বলে চেঁচিয়ে ওঠে। পৌষে বাসায় নেই, তার পরীক্ষা চলছে। এ সময়ে আরাব বাসায় থাকে, ছেলেদের সাথে সময় কাটায়। তার বাবা মাকে একটুও শান্তি দেয় না তার 2 ছেলে। সারাক্ষণ দুষ্টুমি, সকলের ঘুম ভাঙার পর 2 ছেলের পোশাক পরিবর্তন থেকে শুরু করে মলমূত্র সাফ করা, তাদের খাওয়ানো, আজ সবই করতে হবে। এটা সে মাঝে মাঝে করে। তখন পৌষে গভীর ঘুমে বিভোর থাকে। এর জন্য বিরক্ত হয় না সে। আজ কিন্তু সবই তাকেই করতে হবে। গৌরব আলিশ বা ডাক্তারের কাছে গিয়েছে। আরিবার নিজেরও পরীক্ষা চলছে। আরাব 2 ছেলের খুনসুটি দেখে আর হাসে। সুপ নুডলস আর ডিম সিদ্ধ হচ্ছে আজকের নাস্তা দুজনের জন্য। সে দুজনকে পরিষ্কার করে তাদের কিডস চেয়ারে বসিয়ে রেখেছে, নয়তো তারা দুজনই পুরো ঘরে তাণ্ডব চালাবে। তখন সামলানো দায় হয়ে যাবে তার জন্য। নুডলস চামচে নিয়ে একজনকে খাওয়ালে অন্যজন হা করে চেঁচিয়ে ওঠে। বেশি চেঁচায় শুভ্র। সে দুষ্টুমিও বেশি করে। সুযোগ পেলে তুষারকে থাপ্পড় বসিয়ে দেয় আর মুখে বলে তাতা। শুভ্র যা পায় তা দিয়ে এক্সপেরিমেন্ট চালায়। মুখে থুথু বের করে ফুরু ফুরু শব্দ করে গাড়ি চালায়। একদিন আরাভের ফোনে সোফায় রেখেছিল, আর সুযোগ পেয়ে শুভ্র সেটা দিয়ে গাড়ি চালিয়েছে নিজের খেলা খুশি মতো। মুখে যত থুতু ছিল সব ফোনে লাগিয়েছে। তবে তুষার কিছুটা শান্ত। সে প্রথমে দেখবে চারপাশ, তারপর বোঝার চেষ্টা করবে আশেপাশে কি হচ্ছে। খেলার জিনিস হলে খেলবে, নয়তো চুপচাপ বসে বসে শুভ্রর সাথে ভাব জমানোর চেষ্টা করবে। এসব দেখে গৌরব মাঝে মাঝে আফসোস করে তুষারের জন্য। বলে, দাদাভাই তুমি আমার মান সম্মান সব খেয়ে নিবে। তুমি বড় হয়ে ছোট ভাইয়ের হাতে মার খাও। এটা যমজ বড় ভাইদের জন্য বড্ড লজ্জাজনক। তোমার নানা দেখে আর হাসে আর আমাকে খোঁচায়। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তখন তুষার কি বলছে কে জানে। সামনে 2খানা হাত দেখিয়ে তাতা বলে হাসে আর মাথা নাড়ায়। গৌরব আফসোসের সুর তুলে আবারও বলে, দাদাভাই তুমি একটু চালাক হও। ছোট ভাই মারতে এলে তুমি তাকে উল্টো কয়েক গা দিয়ে দিবে, বুঝলে দাদাভাই? তুষার কিছু না বলেও শুভ্র জবাব দেয়। তখন দাদার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, আবার মুখে হুম হুম বলে মাথা নাড়িয়ে হুমকি দেয়। গৌরব তখন হতাশ হয়ে তুষারের দিকে তাকিয়ে বলে, দেখেছো দাদাভাই, তোমার ছোট ভাই আমাকে হুমকি দেয়। কি ভয়ানক কাণ্ড। আরাব এসব মনে করে হাসে আপন মনে। তার বাবার জান প্রাণ তার 2 ছেলে। সে দুজনকে একটু একটু করে খাইয়ে শেষ করেছে। এখন দুজনকে তাদের চেয়ার থেকে বের করবে। সে বসে আছে তাদের পাশে। তুষার শুভ্র চেয়ার থেকে ছাড়া পেতেই হামাগুড়ি দিয়ে প্রথমে টি টেবিল ছুঁয়ে দাঁড়ালো। তুষারের দেখা দেখি শুভ্র পাশে দাঁড়িয়েছে। আরাবও হাসলো আবারও। শুভ্র হাততালি দিতে দিতে তুষারকে 2টো থাপ্পড় মেরে দিয়েছে অলরেডি। আরাব হাপের তেশ করলো। তার এই ছেলে মুখ থেকেও হাত বেশি চালায়। বড্ড দুষ্টু সে, কারো কথাও শোনে না। আরাফের হাতে ফোন, সে ফোন স্ক্রল করছে। মাঝে মাঝে ছেলেদের দেখে যাচ্ছে। ফোনের মাঝে মজাদার একটা নাটক খুঁজে পেল। সেটা দেখতে একটু মনোযোগ দিয়েছে মাত্রই, এর মাঝে যা ঘটার অঘটন ঘটে গেছে। শুভ্র তুষারকে ধাক্কা দিয়েছে। বেচারা তুষারও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। আরাব আফসোসে পড়ছে, তার ছোট ছেলে এত মারকুটে। ক্রিকেট খেলতে দিলে ওয়ানডে ম্যাচ
T20 বানিয়ে খেলে আসবে। সে শুভ্রর 2 হাত চেপে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আব্বাজান, আপনি ক্রিকেটার হবেন? আপনার হাত এত দ্রুত চলে কেন? আপনি কি ফাস্ট বোলার? তাও বামহাতি? বাম হাত দিয়ে যেভাবে মারামারি করেন, হাবভাব দেখে তো তাই মনে হয়। শুভ্র বাপের কথা হা হয়ে শুনছে। চোখ পিটপিট করে আচমকায় 4খানা দাঁত দেখিয়ে হেসে উঠল। পরে মাথা নাড়িয়ে তা করল। আরাবও হাসল ছেলের সাথে। দুপুর গড়ালো ধরণীতে। আরাব ছেলেদের দুপুরের খাবার শেষ করে বিছানায় শুয়ে রেখেছে। দুজনকে ঘুম পাড়াতে হবে তার। আর কিছু সময় পর পৌষী সহ পুরো পরিবারের আগমন ঘটবে। তার ছেলেদের চোখ মুখে ঘুম নেই, অথচ সে ঘুমো ঢুলুঢুলু করছে। সে সকাল থেকে এদেরকে সময় দিতে হচ্ছে তার, কিন্তু ছেলেদের জন্য ঘুমানো তার সম্ভব নয়। উপায় না পেয়ে দুজনকে বিছানায় বন্দি করলো। চারপাশে মশারি টাঙিয়ে তার দেয়াল বানালো, তাহলে আর বেরোতে পারবে না। নিশ্চিন্ত হয়ে 2 চোখের পাতা বুঝলো। সাথে বাচ্চাদেরও ঘুম পাড়ানি মাসিপিসির গান শোনালো। গান গাইতে গাইতে আরাবের ঘুম ভাঙালো। নিভু নিভু চোখে চোখ বোলাতে দেখলো বিছানা খালি। তার ছেলেরা কোথাও নেই। আটকে উঠল সে। কোথায় গেল দুজন? সে বালিশের চিপাচাপা বিছানার কোণ, মশারির চারপাশ ভালো করে খুঁজল। না পেয়ে তার গলা শুকিয়ে গেল। সে এত কেয়ারলেস কিভাবে হলো? আপন মনে দোয়া ইউনুস পড়ছে তার বাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয়। খাটের নিচে উকি ঝুঁকি দিল। ভাবলো নিচে পড়ে যায়নি তো আবার। হঠাৎ করেই কারো রগর সুর ভেসে এলো। আরাব চৌকিতে তাকালো, যা দেখলো তাতেই ভিমরি খাওয়ার উপক্রম। তার 2 বিচ্ছু তাদের মায়ের কোলে, এরা কি তাহলে ঘুমায়নি তার সাথে? সে হা হয়ে আছে, অথচ পৌষের মুখে তৃপ্তির হাসি। সে গিয়ে বিছানায় বসলো। আরাবের চোখ মুখ দেখে এসে বুঝলো নির্ঘাত ঘুম ভাঙার পর বাচ্চাদের খুঁজে না পেয়ে ভয় পেয়েছে বেশ। আরাব কথা বলার অবস্থাতে নেই একদম। সে তুষার শুভ্রকে জড়িয়ে ধরলো, চোখে মুখে চুমু খেলো ইচ্ছে মতো। বুকের মাঝে দুজনকে তখনও জড়িয়ে ধরে আছে। কাঁপা কাঁপা গলায় পৌষীকে জিজ্ঞাসা করলো, কখন এলে? পৌষী জিজ্ঞাসা করলো, ভয় পেয়েছো? অনেক। আমি ভেবেছিলাম ওরাও আমার সাথে ঘুমাচ্ছে, কখন ওদের ধরে ঘুমিয়েছি টেরই পাইনি। ওরাও ঘুমিয়েছিল, কিন্তু আমি আসার পর তুষার আমার শব্দ পেয়ে উঠে যায়। কিন্তু শুভ্রকে আমি উঠিয়েছি। ওদের দুজনকে খাওয়ালাম। নিচে এতক্ষণ আমার সাথে হাঁটাহাঁটি করছে। তারপর তাদের দাদাভাইয়ের সাথে খেললো কিছুক্ষণ। তুমি ঘুমাচ্ছ দেখে ডাকিনি। আজকে অনেক খাটনি গেছে তোমার ওপর। বড় পাপা, বড় আম্মু বাসায় ছিল না। কষ্ট হয়েছে অনেক বাচ্চাদের সামাল দিতে, তাই না? বিনিময়ে আরাব হাসলো, নরম ভেজানো গলায় বলল, তুমি মা হিসেবে রোজই তো কষ্ট করো, আমি না হয় একদিন করলাম। পৌষীও হাসলো। আরাব বাচ্চাদের সাথে বাচ্চার মাকেও চুমু খেলো। তুষার শুভ্র দুজনেই খিলখিল করে হেসে উঠল তখন। তারা 2 ভাইও তাদের মাকে চুমু খেলো। আরাব ফিসফিসিয়ে বলে উঠল, পৌষ মাস দেখো, তোমার ছেলেরা অনেক চালাক হয়ে গেছে। পৌষী টিপ্পনি মেরে বলল, তোমার মতো আর কি? কানাডা শহরের বসন্ত উৎসব চলছে। কানাডার বসন্ত মানে অন্যরকম এক উৎসবের আমেজ। চারিদিকে চেরি ফুল আর ম্যাপল পাতায় রাস্তাঘাট ছেয়ে থাকে। আরিবা বিকেলে ঘুরতে এসেছে, সাথে আছে তুষার শুভ্র। পৌষী আরাব আলাদা ঘুরছে। সে নিজ দায়িত্বে 2 পিচ্চিকে সাথে নিয়েছে। বেঞ্চিতে বসে সে তুষার শুভ্রকে গল্প বলছে আর ফল কেটে খাওয়াচ্ছে। বাড়ি থেকে তারা টিফিন বক্স ভরে খাবার নিয়ে এসেছে বাচ্চাদের জন্য। বাইরের খাবার এদের খাওয়ানো যাবে না, তাই পুরো ধ্যান বাচ্চাদের দিকে আরিবার। আচমকায় তার পাশে এসে দাঁড়ালো এক খ্রিস্টান ছেলে। তার সাথে ভাব জমানোর চেষ্টা করছে। সে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে। বরাবরই সুন্দর করে সে জবাব দিয়েছে, প্লিজ বিরক্ত করবেন না, আমি ব্যস্ত আছি, দেখতে পাচ্ছেন না আপনি? ছেলেটি অসহায়ের মতো বলে উঠল, আমি তো শুধু কথা বলতে এসেছি আপনার সাথে, আমার খারাপ কোনো উদ্দেশ্য নেই।
অথচ আরিবার প্রচণ্ড বিরক্ত লাগছে। ভালো কথাও ইদানিং তার ভালো লাগে না। আজকাল ছেলে দেখলেই গা গুলিয়ে আসে। সব ছেলেকেই কেমন বাজে লাগে তার কাছে, তাই ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। কিন্তু এই ইংরেজি মালটা নাছর বান্দার মতো সে কখন থেকে দাঁড়িয়ে আছে, তার শত নিষেধেও এই ছেলের মগজে ঢুকলো না। আরিবা তখন ত্যক্ত বিরক্ত হয়ে গালি ছুড়ার জন্য উদ্যত হলো। হঠাৎ আবির্ভাব হলো এক চেনা এক কণ্ঠস্বরের। ইংরেজি মালটাকে বলল, এখানে কি তোমার? বাকি কথা বলার আগেই ইংরেজি মাল পগার পার। আরিবা কিঞ্চিত চমকালো। এই লোক এখানে কিভাবে এলো? আবার ভাবলো আসতেই পারে, এ আবার এমন কি। কিন্তু তাকে অবাক করে দিয়ে পার্থ বেঞ্চিতে বসলো। তুষার শুভ্রকে কোলে নিল, আদর করতে করতে বলল, কেমন আছো মাম্মারা? তুষার শুভ্র পার্থকে বেশ ভালো করেই চেনে। তাকে দেখলেই মামা বলে ডাকে। সেও দুজনকে বেশ আদর করে। মাসে দু একবার বাড়ি এসে তাদের সাথে দেখা করে যায়। কিছু সময় কাটায় তাদের সাথে একান্তই। এবারও তার ব্যতিক্রম হলো না। সে কিছু সময় তুষার শুভ্রর সাথে আড্ডা দিয়ে আবার চলে গেল। আরিবার সাথে কথা বলেনি, না তার দিকে এক পলক তাকিয়েছে। সে যেন ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে এই ছেলের ব্যবহারে। তবে তারও এত মাথা ব্যথা নেই এসব নিয়ে। ছেলেদের সে একদমই সহ্য করতে পারছে না। ইংরেজি মালটা এখন গায়েব। পার্থ আসার পর সেই ছেলে এখান থেকে সরে গিয়েছে তড়িঘড়ি। এর জন্য অবশ্য পার্থকে একটা ধন্যবাদ দেওয়া চাই, কিন্তু পার্থর সাথে সরাসরি কথা হয় না একদমই, তাই ধন্যবাদ দেওয়াটাও হলো না তার। সেই ধন্যবাদ তুলা রাখলো সে।